হ্যালো বন্ধুরা, দীপিকার রান্না চ্যানেলের পক্ষ থেকে আমি দীপিকা সবাইকে জানাই স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাবো খাসির গোস্তের কি করে মাটন কারি তৈরি করতে হয়। আমি এখানে যা যা উপকরণ লাগবে সব কিছু তৈরি করে নিয়েছি, চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে খাসির গোস্ত নিয়েছি হাড় ছাড়া, ছোট করে টুকরো করে পিস করে, আর এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম 5টা এবং কাঠবাদাম 5টা, ভালো করে পেস্ট করে নিয়েছি। এখানে রসুন কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি পরিমাণ মতো, 1 চা চামচ পরিমাণে রসুন বাটা, 1 চা চামচ পরিমাণে আদা বাটা এবং 1 চা চামচ পরিমাণে জিরা বাটা, আর কয়েকটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি ফ্লেভারের জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক কী করে আমরা খুব সহজেই খাসির মাটন কারি তৈরি করতে পারবো। আমি চুলায় একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি খাসির গোস্তগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য। এর মধ্যে এখন আমি কেটে রাখা খাসির গোস্তগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টা ছোটো এলাচ এবং দারুচিনি 5 টুকরো। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ, হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। গোস্তটা সিদ্ধ করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে সরিষার তেল। এখন একটু নেড়ে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এখন প্রেসার কুকারের ঢাকনিটা লাগিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে ফেলব। সম্পূর্ণ সেদ্ধ করব না, 99% সেদ্ধ করে নেব। একটা সিটি পড়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। প্রেসার কুকারে একটা সিটি দিয়ে দিয়েছি। এখন আমি প্রেসার কুকারটা নামিয়ে একটা পাত্রে গোস্তগুলোকে ঢেলে নিচ্ছি। আমি কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন, দিয়ে দিচ্ছি কুচি করে রাখা রসুন কুচি, তেজপাতা 3 টুকরা পরিমাণে। রসুনটা একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। রসুনটা ব্রাউন কালার হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা থেকে পানি বের হয় আর ভেজে নেওয়া যায়। 5 মিনিট ভেজে নেওয়ার পরে আমার পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচটা হালকা ব্রাউন কালার হয়ে এসছে। এটাকে সম্পূর্ণ ব্রাউন কালার করে নিতে হবে, তাহলে মাটন কারি কালারটা খুব সুন্দর আসে। কোনো এক্সট্রা কালার দেওয়ার প্রয়োজন হয় না, তাই আমি আরও বেশি করে বাদামি কালার করে ভেজে নেব। সমস্ত উপকরণগুলো যখন ব্রাউন কালার হয়ে গেছে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে রসুন বাটা, আদা বাটা এবং জিরা বাটা। সব বাটা মশলাগুলো দিয়ে দিলাম। ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, এটা আমি কালারের জন্য ব্যবহার করলাম। শুকনো মরিচের গুঁড়া দিলে কালারটা আরও বেশি সুন্দর হবে। আমি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি আর কোনো হলুদ ব্যবহার করব না, কারণ আমি গোস্ত সিদ্ধ করার সময় হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে।
মশলার থেকে তেল বেরিয়ে গেছে, আমার খুব ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, বোঝা যাচ্ছে। মশলার কাঁচা যে ফ্লেভারটা ছিল সেটাও চলে গিয়ে একটা সুগন্ধ বেরিয়ে গেছে মশলা থেকে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে চিনি, আর একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম এবং কাঠবাদামের পেস্টটা। এখন নেড়ে মিশিয়ে নেব মশলার সাথে। শুধুমাত্র মিশিয়ে নেওয়া, কোনোভাবে মশলার সাথে কষিয়ে নেওয়া যাবে না। এখন মিশিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি এখন সিদ্ধ করে রাখা গোস্তগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে লো জালে কষিয়ে নেব আবারও, যাতে করে মশলার ফ্লেভার খুব ভালো করে গোস্তের মধ্যে ঢুকে যায়। এখন একটা ঢাকনির সাহায্যে আমি ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। মাঝে মাঝে এটাকে উঠিয়ে আমি নেড়ে দেব। 2 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনি উঠিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে দিচ্ছি যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়। এইভাবেই আমি লো জালে সমস্ত পানিগুলোকে শুকিয়ে নেব, তাহলে পানিটাও শুকিয়ে যাবে, গোস্তটা কষানো হয়ে যাবে। এখন আমি আবারও এটাকে ঢেকে দিচ্ছি। এইভাবেই আমি সমস্ত রান্নাটা করে নেব। আমি আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন আগের বারের কালারের সাথে এবারের কালারের কতটা পার্থক্য। এখন গোস্ত থেকে তেল বের হওয়া শুরু হয়ে গেছে, তার মানে আমার গোস্তটা প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি খুব লো জালে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে গোস্তটাকে কষিয়ে নিচ্ছি। যতটা বেশি কষানো হবে ততই তেল বের হতে থাকবে। আমি আবারও ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ঢাকনাটা এখন আমি উঠিয়ে নিচ্ছি। আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে, দেখুন কতটা তেল বেরিয়েছে। এখন আমি একটা পাত্রে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ মাটন কারিটা একেবারেই রসালো টাইপেরও হয় না, একেবারে ঝরঝরেও হয় না, তাই এরকম গায়ে গায়ে লেগে থাকবে। তাই আমার রান্নাটা এখন কমপ্লিট হয়ে গেছে। আমি এখন একটা পাত্রে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি মাটন কারির যে রেসিপিটি দেখিয়েছি সেটি কতটা সুন্দর হয়েছে দেখতে। এটা খেতেও খুব মজাদার। বাইরের রেস্টুরেন্টে আপনারা না গিয়ে এইভাবে বাড়িতে মাটন কারি রান্না করে খেতে পারবেন, একদম সেম রেস্টুরেন্টের স্বাদই আপনারা পাবেন। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।